শিবাজি উৎসবেতে, মহারাষ্ট্রের শিবাজি উৎসব যেটা, সেখানে কিন্তু এই সমস্ত খেলার একটা প্রচলন রয়েছে। অনেক নেতা কি ভাবছেন, স্বরাজ মনে হচ্ছে আমরা ব্রিটিশের অধীনেই থাকবো, আমাদের দ্বারা স্বাধীনতা লাভ সম্ভব হবে না। কিন্তু ব্রিটিশরা মেন হেড হয়ে থাকলেও তাদের আন্ডারে আমরাও এক এক জায়গায় এক একটা হেড হয়ে যাব। তাহলে আমরা দেখলাম যে লর্ড কার্জন বাংলাকে দুভাগ করে দিতে চাইছে। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমাদের জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের একটা পার্ট হয়ে গেছিল এবং লাস্ট পার্ট, আর থ্যাংক ইউ যে এটাই আমাদের পরীক্ষার জন্য লাস্ট পার্ট, তাই তো। বাংলার আমাদের বেশ কিছুটা বাকি আছে, কিন্তু ইতিহাসের আর বাকি নেই। তো একটু নেচে নাও, একটু আনন্দ করে নাও, ডিঙ্কা চিকা করে নাও যে এটাই আমাদের লাস্ট পার্ট, পরীক্ষার জন্য আমরা একেবারে রেডি, রাইট? একটা মজার কথা আছে, মজার কথাটা হলো এই যে আজকে আমরা এই ইতিহাসের যে পোর্শনটুকু পড়বো, অর্থাৎ চরমপন্থী পর্যায়টা যেখানটা পড়বো, চরমপন্থী পড়তে পড়তে আমরা যেমনভাবে কিছু কিছু মানুষের আর কি ভাবনা ধারার কথা, কিছু কিছু টুকরো কথা হিসেবে তোমাদের বইয়ে দেওয়া থাকে, তো সেই সমস্ত জিনিস যখন পড়বো তখন খুব মজাদার একটা বিষয় দেখতে পাবো। কি বলো তো, কালকেই আমরা পড়েছি কি নাটোরের কথা, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলায় পড়ে এসছি। সেম জিনিস আমরা ইতিহাসেও পড়বো, ইতিহাসেও দেখব ওই জায়গাটারই, ওই নাটোরে যাওয়ার বর্ণনার কথাই দেখব। চলো, আমরা খুব এক্সাইটেড যে কোথায় আছে ইতিহাসের মধ্যে নাটোরের কথা এলো থেকে। হ্যাঁ ম্যাম, আপনাকে তো বলেছিলাম বাংলাতে আপনি নাটোরের কথাটা ভালো করে একটু পড়িয়ে দেবেন ম্যাম, একটু কিছু কিছু জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। ভালো কথা, কালকে তো পড়ে নিয়েছি, আজকে আপনি ইতিহাসেও নাটোরের কথা পড়াবেন। চলো দেখি কি আছে, অনেকটা তো টপিক, তার মাঝখানে একটুখানি নাটোরের কথাও হয়ে যাবে। চলো, তো জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ লেকচার 2 বাই স্নেহা ম্যাম, ইয়োর ফেভারিট। নিজে নিজেকে বলে দিচ্ছি, কেউ কারো ফেভারিট হোক বা না হোক, আমি তো আমার ফেভারিট। তো সেই জন্য তোমাদের ফেভারিট হতে গেলে আমার এখন হয়তো একটু সময় লাগবে। তোমাদের কাছেও কার কার কাছে আমি ফেভারিট একটুখানি আমাকে কমেন্টে জানিয়ে দিও প্লিজ, না হলে কিন্তু আর পড়াবো না, সিলেবাস শেষ করবো না, বুঝবি ঠেলা। না না, মজা করলাম, জাস্ট জোকিং। চলো, তো আমরা একটুখানি স্টেপগুলো দেখে নিই যে আমরা যারা যারা এখনো অবধি পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করিনি, যারা যারা ফ্রি নোটস এখনো পাচ্ছি না, তারা আমরা কিভাবে পাবো। খুব তো আমরা ইউটিউবে বলতে থাকি ম্যাম ফ্রি নোটস কোথায় পাবো, প্র্যাকটিস সেট কোথায় পাবো, কোথায় পাবো আমরা এগুলো। সেটা হচ্ছে যে তোমরা যে ফোন থেকে দেখো আমাদের ভিডিও, বাবা মা যারই ফোন হোক না কেন, সেই ফোনের প্লে স্টোরেতে যাবে, প্লে স্টোর থেকে পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করবে, ফিজিক্সওয়ালা, পিডব্লিউ অনলি পি অ্যান্ড ডাব্লিউ লেখা থাকে। তো পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপ ডাউনলোড করার পর সাইন ইন করবে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে, তার মাঝখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে পুট করবে, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ওখানে তোমাদের সাইন ইন ব্যাচটা হয়ে গেল। এবার যেটা সার্চ ব্যাচ নেম, তারপরে তোমরা ব্যাচ নেমটাকে সার্চ করবে যে কোন ব্যাচের মধ্যে ঢুকতে চাও। যেহেতু আমাদের ব্যাচটা ফ্রি, তো তোমাদেরকে 1 পয়সাও দিতে হবে না, ফ্রিতে তোমরা জয়েন করে নিতে পারবে এবং সেখানে ফ্রিতেই নোটস এবং প্র্যাকটিস সেটস ডাউনলোড করে নিতে পারবে বা দেখতে পারবে। ওকে, তো আমরা আমাদের যা কিছু পড়ানোর বিষয়বস্তু সমস্ত কিছু পেয়ে যাব কিন্তু অ্যাপের মধ্যে। আর অ্যাপটা এই জন্যই নিয়ে রাখা তোমাদের উচিত যে তোমাদের নামটা এনরোল থাকবে, তোমরা চাইলে তোমাদের নাম দিয়ে এনরোল করে রাখতে পারো, তো তাহলে তোমাদের সাথে আমাদের পরিচিতিটা বাড়বে, তাই না? তাহলে আমরা দেখো তোমাদেরকে ইউটিউবে দেখছি, কটা ছেলে মেয়ে আর কমেন্ট করছো, যখন দেখছো হয়তো 1000 ছেলে মেয়ে, তার মাঝখানে কমেন্ট করছো 2-4 জন, তোমাদেরকে তো আমরা চিনতেই পারছি না, নামও জানতে পারছি না। তো যদি আমাদের সাথে যোগাযোগ রাখতে চাও তাহলে তোমরা অ্যাপটা ডাউনলোড করো, তোমাদের নাম এনরোল করো এবং তোমাদের সুবিধার্থেও অবশ্যই, এখানে যেহেতু কোনো রকম টাকা পয়সা লাগে না, তো ফ্রিতে তোমাদের কোনো, যেখানে 1 পয়সাও খরচ হচ্ছে না, সেখানে এনরোল করতে কি অসুবিধা নেই কিছু, তাহলে করে নাও এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় নোটস এবং প্র্যাকটিস সেটসও সেখান থেকে পেয়ে যাচ্ছ। তো চলো, যা বলার বলে দিলাম, এবার আমরা যাই আমাদের টপিকে।
তো আগের দিনে আমরা পড়েছিলাম বিভিন্ন প্রাক কংগ্রেসের সভা সমিতি জাতীয়তাবাদের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ অর্থাৎ কি পড়েছিলাম আমরা? নরমপন্থীদের কথা, তাই না? তো আজকে যেটা আমরা পড়বো, আজকে আমরা এক্সট্রিমিস্ট ফেজ পড়বো, অর্থাৎ যেটা চরমপন্থী পর্যায়, এক্সট্রিম, একদম চরম যেটা বলি, এক্সট্রিমিস্ট ফেজ। ওকে, তো চরমপন্থীদের পর্যায় সম্বন্ধে আজকে আমরা জানবো, এবং ওই যে স্বাদেশিকতার কিছু কিছু জিনিসও অবশ্যই জানবো। চরমপন্থী রাজনীতির উদ্ভব, বাস্তবগ্রাহ্য রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থ হওয়ার ফলে কংগ্রেসের ভিতরেই নরমপন্থীদের বিরুদ্ধে গড়ে উঠছিল কি একটা আবেদন, বা তাদের একটা আবেদন নিবেদন পদ্ধতির একটা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে তাদেরকে ব্যঙ্গ করা হয়েছিল। তাদের মানে যে ব্যাপারটা ছিল না, যে আমরা আমাদের ওই যে গান্ধীজি যেমন বলেছিলেন এক সময়, যে কেউ যদি তোমার এক গালে চড় মারে আর একটা গালকে তুমি বাড়িয়ে দিও, তাহলে ব্যাপারটা কি, যে সবকিছুই সেই আবেদন নিবেদন ইত্যাদির মাধ্যমে তারা একটা সরা পরামর্শ করতে চাইছিল, কিন্তু সেটা হচ্ছিল না, সেটা যেন ভিক্ষাবৃত্তির মতো হয়ে যাচ্ছিল। তাই বিশ শতকের শুরুতেই নরমপন্থার নিষ্ক্রিয়তা চোখে পড়ে, আর সেটারই পরিবর্তন হিসেবে, সেটার মধ্যে থেকেই তার প্রতিক্রিয়া হিসেবে তৈরি হলো চরমপন্থা। চরমপন্থার সমর্থকরা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী হিসেবে পরিচিত হন। প্রথমত বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব এই অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ ঘটে। ওকে, এই তিনটি অঞ্চলের প্রধান নেতা, তিন নেতা ছিলেন। কে? এই যে তিনজন চরমপন্থী নেতা, যিনি লাল বাল পাল নামে পরিচিত, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, তিনজনে লাল বাল পাল নামে পরিচিত। তবে অন্যান্য অঞ্চলেও কম বেশি চরমপন্থীদের মতামতের প্রসার ঘটেছিল। এখন প্রশ্ন হচ্ছে, চরমপন্থা কি তাহলে কেবল নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবেই গড়ে উঠল? শুধুমাত্র নরমপন্থার প্রতিক্রিয়া, যে হ্যাঁ নরমপন্থীরা ঠিকঠাক পারছে না সেই জন্য তার প্রতিক্রিয়া স্বরূপ চরমপন্থাটা গড়ে উঠলো, নাকি এর মধ্যে আরো কোনো বিষয় আছে? একদিকে দেখলে নরমপন্থী রাজনীতির নিষ্ক্রিয়তাজনিত হতাশার প্রতিক্রিয়া হিসেবে চরমপন্থা দানা বেঁধেছিল। আদি পর্বে কংগ্রেসের যেসব জমিদারদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা চলতো, তারাও ক্রমে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। ফলে বিভিন্ন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়েছিলেন। তাছাড়া বৃহত্তর সমাজের সঙ্গে বিশেষ যোগ ছিল না কংগ্রেসের, তার ফলে সাধারণ মানুষের থেকে আর্থিক সাহায্য পাওয়ারও সম্ভাবনা তৈরি হয়নি। তাহলে কি বলছে, যে বৃহত্তর সমাজের সঙ্গে কংগ্রেসের যোগসূত্রটা কিন্তু অনেকটা কম ছিল, মানে বিশাল অর্থে যে সমাজ। আমরা যদি একটু ভালো করে দেখি, আসলে তোমাদের হয়তো সেই জায়গাটা এখনো পড়া হয়নি, তোমাদের পরবর্তীকালে তোমরা গিয়ে হয়তো পড়বে, কিন্তু ব্যাপারটা কেমন হয়েছিল, কংগ্রেস সবার সাথে মিলেমিশে উঠতে পারেনি, কারণ কংগ্রেসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ বর্ণের লোকেরা ছিল, যারা নিজেদেরকে উচ্চ বর্ণীয় বলে মনে করতেন, সেই রকম মানুষ, যাদের মানে আর্থিক সম্বল ভালো ছিল সেই রকম মানুষ, যারা একটু নিম্ন গোষ্ঠীর, যাদের আর্থিক সম্বল কম, কিংবা তারা শ্রেণীগতভাবে জাতিগতভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু কংগ্রেসে যোগদান করছিল না বলতে কংগ্রেসের তৎকালীন নেতারাই সেটা করতে দিচ্ছিলেন না। যেমন ভাবে আমরা ওই যে নাটোরের কথা গল্পতে পড়েছিলাম, যে ওখানকার যে বিখ্যাত চাঁই যারা ছিল, তিনি অবনীন্দ্রনাথ কথাটা ইউজ করেছেন খুব সুন্দর, চাঁই অর্থাৎ প্রধান ব্যক্তিত্ব। তো সেই সমস্ত মহান প্রধান ব্যক্তিত্বরা, তারা কি ছোটখাটো তুচ্ছ লোকেদেরকে অতটা পাত্তা দেবে? তাদের কি নিজেদের দলতে টানবে? টানছিল না তখন, টানতেই পারে, কেউ তো টানতেই পারে অবশ্যই, কিন্তু কংগ্রেস সেই সময় টানছিল না। সেই জন্য স্বাভাবিকভাবেই একটা মানে হিউজ অংশ লোকজন কংগ্রেসের থেকে আলাদা ছিল, কংগ্রেসের সাথে যোগ দিতে পারছিল না। তাদের মানে মনে হচ্ছিল যেন সেরকম সম্বল নেই, আমরা হয়তো পারবো না, এইরকম একটা ভাব তো সেই সময় ছিল। তাই জন্য তাদের সঙ্গে বিশেষ যোগ ছিল না, ফলে সাধারণ মানুষের থেকে আর্থিক সাহায্য পাওয়ারও বিশেষ সম্ভাবনা ছিল না। সাধারণ মানুষ তো আর্থিক সাহায্য করবে কেন যদি তাদের সঙ্গে তোমরা যোগ না দাও? তো সেই একটা ব্যাপার তৈরি হচ্ছিল। পাশাপাশি আদি পর্বে কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমপন্থার উদ্ভবে কিছুটা সহায়ক হয়েছিল। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সংগঠন, সংবাদপত্রের সম্পাদনাকে কেন্দ্র করে নেতৃত্ববৃন্দের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছিল। তাহলে নিজেদের মধ্যেই তো মতবিরোধ তৈরি হচ্ছে। আমরা ধরো 5 জন মিলে একটা গোষ্ঠীতে আছি, তুমি আছো, আমি আছি, এরকম টাইপের। সেখানে যদি আমার সাথে তোমাদের মতের মিল না হয়,
আমি বলছি এইভাবে ডেভেলপ করা উচিত, তুমি বলছো না না ম্যাম আপনারটা ঠিক মানতে পারলাম না, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার এই বয়সজনিত কারণে আপনি ভুলভাল বকছেন, আপনার কথা আমরা মানতে পারবো না, আমরা ইয়ং ছেলে ছোকরার দল, আমরা এইভাবে কাজ করতে চাই। বোঝোর, তাহলে আমার সাথে তোমাদের একটা দ্বন্দ্ব তৈরি হবে, মত পার্থক্য তৈরি হবে। স্বাভাবিকভাবেই কি হবে, আমি যদি নরম মনের মানুষ হই, নরম পন্থার অবলম্বন করতে থাকি, তোমরা তোমাদের মতো করে চরমপন্থী মনোভাবাপন্ন হবে। তোমরা বলবে না না আমরা ছিনিয়ে খাবো, আমরা লুটে পুটে নিয়ে হলেও খাবো, আমাদের যা অধিকার আমরা সেটা ছিনিয়ে নেব, এরকম একটা ব্যাপার হবে। হ্যাঁ, যাই হোক, এটা একটা জাস্ট মজার জন্য, বোঝার জন্য বললাম। তো এইরকম একটা মতবিরোধ তাদের মধ্যে চলছিল। যেমন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মধ্যে বিবাদ ছিল। মহারাষ্ট্রের পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব বাঁধলো। নরমপন্থী গোখলে এবং চরমপন্থী তিলকের গোষ্ঠী একটা দ্বন্দ্ব বাঁধলো। এইসব গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব জাতীয় কংগ্রেসের উপরেও পড়লো, স্বাভাবিক বিষয় সেটা। ওকে, লর্ড কার্জনের কয়েকটি প্রশাসনিক সংস্কার নরমপন্থী নিষ্ক্রিয়তাকে বেশি করে স্পষ্ট করে দিয়েছিল। এটা আমার হলো না কেন? ওকে, বেশি করে স্পষ্ট করে দিয়েছিল। 1899 খ্রিস্টাব্দে আইন করে কলকাতা পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা কমিয়ে দেন কার্জন। তখন লর্ড কার্জনের কথা আসছে, যিনি নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা কমিয়ে দিচ্ছেন। 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হলো। ওই বছরই বিশ্ববিদ্যালয়গুলির ওপর সরকারি নজরদারি আরো কঠোর করা হলো। তাছাড়া বাংলা ভাগ করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। লর্ড কার্জন বাংলা ভাগ করার পদক্ষেপ নিলেন। এই সব পদক্ষেপগুলির বিরুদ্ধে চরমপন্থীদের নেতৃত্বে জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে উঠেছিল। তাহলে লর্ড কার্জন এসে যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন, সেই পদক্ষেপগুলোর মধ্যে কিন্তু বেশ ত্রুটি ছিল এবং মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হওয়ার মতো বিষয়বস্তু ছিল। সেই জন্য লর্ড কার্জনকে দমিয়ে রাখার জন্য মানুষের মধ্যে ক্ষোভটা বেড়ে উঠল এবং এই চরমপন্থীদের যে প্রতিবাদ সেটা মানে বিস্তার লাভ করলো। ঔপনিবেশিক সরকার ভারতীয়দের স্বশাসনের অযোগ্য পৌরুষহীন জাতি বলে বর্ণনা করত। সেই ব্যাখ্যার বিরোধিতা করে চরমপন্থীরা বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ব্যক্তিত্বের জাতীয় আদর্শ বলে তুলে ধরতে থাকে। সেই মতো মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে শিবাজী উৎসব চালু করা হয়। তার পাশাপাশি শরীরচর্চার উদ্যোগও নেওয়া হয়। বিশেষত বাংলার বিভিন্ন জায়গায় চরমপন্থী নেতৃত্বে আখড়া, ব্যায়ামাগার প্রভৃতি তৈরি করা হয়েছিল। সেই জায়গায় কুস্তি, লাঠি খেলা, ছোড়া তরবারি প্রভৃতি চালানো শেখানো হতো। আর শিবাজী উৎসবেতে, মহারাষ্ট্রের শিবাজী উৎসব যেটা, সেখানে কিন্তু এই সমস্ত খেলার একটা প্রচলন রয়েছে, যেখানে এই কুস্তি করা, কোনো মানে ছুরি ছোড়া নিয়ে কোনো একটা কসরত করা, এই ধরনের কসরত কিংবা ব্যায়াম কিংবা শরীরচর্চা যাই বলো না কেন, সেই ধরনের বিষয়গুলোকে নিয়ে কিন্তু এই শিবাজী উৎসবটা চালু হয়েছিল। মানুষের মধ্যে ওই ধরনের গুণগুলো বৃদ্ধি পাচ্ছিল তখন। টুকরো কথা আছে চরমপন্থীদের স্বরাজ ভাবনা। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। তবে বিভিন্ন চরমপন্থী নেতা বিভিন্নভাবে স্বরাজ ধারণাটিকে ব্যাখ্যা করেছিলেন। বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা, তাই ব্রিটিশের অধীনে থেকে স্বরাজ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। একদমই তাই, স্বরাজ মানে নিজের রাজত্ব, তাই না? তাহলে ব্রিটিশদের মধ্যে থেকে আমরা নিজেদের রাজত্ব করব কি করে? আগে ব্রিটিশ ভাগাও, তবে তো স্বরাজ। অরবিন্দ ঘোষের স্বরাজ বিষয়ে ধারণা সেরকমই ছিল, কিন্তু তিলকের মতে স্বরাজ প্রতিষ্ঠা সম্ভব হবে প্রশাসনকে ভারতীয় নিয়ন্ত্রণে আনার মধ্যে দিয়ে। তিলক আবার বলছেন প্রশাসনকে ভারতীয় নিয়ন্ত্রণে আনো, তাহলে স্বরাজ হবে। বাস্তবে বেশিরভাগ নেতাই স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই স্বশাসনের অধিকারকে বুঝতেন। আসলে এটাই হয়ে গেছে সমস্যা। অনেক নেতা কি ভাবছেন, স্বরাজ মনে হচ্ছে আমরা ব্রিটিশের অধীনেই থাকবো, আমাদের দ্বারা স্বাধীনতা লাভ সম্ভব হবে না। কিন্তু ব্রিটিশরা মেন হেড হয়ে থাকলেও
তাদের আন্ডারে আমরাও এক এক জায়গায় এক একটা হেড হয়ে যাব, আমাদের নিজস্ব নির্বাচন কমিশন থাকবে, বা আমরা হচ্ছে কোনো জায়গায় রাজত্ব করব, এই ধরনের বিষয় আর কি ছিল। সেটাই একটা ভুল ধারণা। ফলে চরমপন্থী আন্দোলন আবেদন নিবেদনের বদলে নিষ্ক্রিয় প্রতিরোধ সংগঠিত করার উদ্যোগ নেয়, অর্থাৎ উপনিবেশিক সরকারের চাপিয়ে দেওয়া অন্যায্য আইনগুলি অমান্য করার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার ডাক দেওয়া হয়। তার পাশাপাশি ব্রিটিশ প্রতিষ্ঠান জিনিসপত্র বর্জনের কথা বলা হয়। সেসবের বিকল্প হিসেবে দেশীয় শিক্ষা, দেশীয় শিল্প প্রভৃতির ওপর জোর দেন চরমপন্থী নেতৃত্বরা। তাহলে দেশীয় ভাষায় শিক্ষা অর্জন করা, দেশীয় শিল্পগুলোর বিস্তার, এই সমস্ত বিষয়গুলোর উপর তারা জোর দিচ্ছিল, অর্থাৎ চরমপন্থী নেতারা সেই বিষয়গুলোর উপর জোর দিচ্ছিল। সরলা দেবী ও প্রতাপাদিত্য উৎসব, এখানে একটা বিষয় আছে। সরলা দেবী, যিনি তার একটি লেখনীর মাধ্যমে তিনি জানাচ্ছেন যে তার বাড়িতে যে সমস্ত ছেলেরা আসতো তার মধ্যে মণিলাল গাঙ্গুলি নামের একজন ছিল, যে হচ্ছে বেশ কর্মঠ এক ছেলে। সে এসে তাকে তাদের সাম্বৎসরিক উৎসব, অর্থাৎ সারা বছরের যে একটা এন্ডিং উৎসব হয়, সেই উৎসবেতে সরলা দেবীকে বলা হয়েছিল যে সেখানে বক্তৃতা দেওয়ার জন্য। তো তিনি বললেন যে ঠিক আছে, ভালো কথা, আমি যাব, কিন্তু বক্তৃতা দিতে নয়, বক্তৃতার উদ্দেশ্যে নয়, তোমরা বিষয়টাকে একটু পরিবর্তন করো। কি করতে পারো? তোমরা সেখানে প্রতাপাদিত্য উৎসব পালন করো, যেমনভাবে মহারাষ্ট্রের শিবাজি উৎসব। ঠিক একটু আগেই আমরা পড়লাম, মহারাষ্ট্রের শিবাজি উৎসবে যেমনভাবে কুস্তি খেলা, লাঠি খেলা, ছুরি তরবারি নিয়ে কোনো খেলা, দৈহিক কোনো ব্যায়াম, কোনো কসরত, কোনো কিছু মানে বিশেষ কার্যগুলোকে করে তোলা, মানুষের মধ্যে যে ট্যালেন্ট আছে, তাদের যে দৈহিক ক্ষমতা আছে সেটাকে প্রকাশ করা, এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলার রাজা ছিলেন প্রতাপাদিত্য, তাই তো? সেই জন্য ওখানে যেমন শিবাজিকে তারা শিবাজির মহারাজ হিসেবে পুজো করে, সেখানকার শিবাজির রাজত্বটাকে তারা সেইভাবে দেখে। তো আমাদের বাংলাতেও প্রতাপাদিত্য, অর্থাৎ রাজা প্রতাপাদিত্যের নামকরণ করে প্রতাপাদিত্য উৎসব শুরু করো। যারা এই যে বলছে, যারা কুস্তি জানে, তলোয়ার খেলতে পারে, বক্সিং করে, লাঠি চালায়, সমস্ত কলকাতা থেকে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে এসে তারা এরকম কাজ করুক। আর আমি সেখানে বক্তৃতা দেবো না, আমি সেখানে কি করব? মেডেল বিতরণ করব। আমি প্রত্যেককে নিজেদের কাজের জন্য একটা মেডেল দেব। আর সেই মেডেলের একদিকে লেখা ছিল, খোদা ছিল, মানে ওই যে খোদাই করে লেখা ছিল, খোদাই করে লেখা, সেটাকে খোদা বলা হচ্ছে। সেখানে খোদা ছিল দেবা দুর্বল ঘাতকা। দেবা দুর্বল ঘাতকা মানে হচ্ছে, মানে যেমন ভাবে ধরো আমরা বলি না যে আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, তো এই যে দুর্বল যারা দুর্বল মন মানসিকতা, দুর্বল শরীরের অধিকারী, তাদেরকে একদম ঘা মেরে ওঠাতে হবে। অর্থাৎ সেই সমস্ত জিনিসপত্রকে ঘাতক অর্থাৎ নাশ করতে হবে। ঠিক আছে? তাই নিজেদের মধ্যেকার শরীরের শক্তিটাকে তোমরা চেনো, জানো, দুর্বল যা কিছু তার বিনাশ করো, এইরকম একটা ভাবনা নিয়ে এই লেখাটা লেখা ছিল সেই মেডেলের মধ্যে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, এর আগে তোমরা স্টার দিয়ে রাখো। পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থীদের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। তাহলে সুরাট অধিবেশন হবে, সেখানেও আবার দুজনদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। হইহট্টগোল গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চরমপন্থী তিলক তখনও চেষ্টা করেছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন। ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। তাহলে যে আমরা সর্বভারতীয় একটা জাতীয়তাবাদী আন্দোলন করার চেষ্টা করছি, সেখানে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে একটা মানে বিভেদ সৃষ্টি হচ্ছে, এটা বনাম এটা তৈরি হয়ে যাচ্ছে। নরমপন্থী নেতারা ইংরেজি শিক্ষা থেকে পাওয়া জাতীয়তাবাদের ধারণা দিয়ে ভারতবর্ষকে আধুনিক করার ভাবনা ভেবেছিলেন। অন্যদিকে চরমপন্থীরা
ঔপনিবেশিক শাসনের সার্বিক বিরোধিতা করার ফলে ইংরেজি শিক্ষাজাত জাতীয়তাবাদের ধারণাকে সমালোচনা করতে থাকেন। সে কাজ করতে গিয়ে চরমপন্থীরা অনেক ক্ষেত্রেই নির্বিচারে ভারতবর্ষের অতীত ইতিহাসের সমস্ত কিছুকেই গৌরবময় বলে ব্যাখ্যা করতে থাকেন, যদিও সেই গৌরবময় ইতিহাস প্রায় সব ক্ষেত্রে হিন্দুদের গুণকীর্তনে পরিণত হয়। এটাই একটা সমস্যা হয়ে গেছিল যে যখন আমরা অতীত ইতিহাসের কথা বর্ণনা করছি সেখানে হ্যাঁ অবশ্যই গৌরবময় ইতিহাস, অবশ্যই আমাদের ইতিহাসকে সুন্দর রূপে তুলে ধরা উচিত, কিন্তু সেখানে সমস্ত কিছুটা যদি আমরা হিন্দুত্বের গুণকীর্তন করি তাহলে আমাদের মুসলিম কিংবা অন্য জাতি সেই সময় খুব একটা ছিল না, মুসলিম জাতিরই ছিল, তাহলে মুসলিম জাতির যে সমস্ত নেতারা নেতৃত্বরা যারা উঠে আসছে সেই সমস্ত মানুষজন যারা দেশের জন্য লড়ছে তারা কি করবে, তারা কি ভাববে? তাহলে কি তাদেরকে বাদ দিয়ে এই সমস্ত ভাবনা? তাহলে অতীত ইতিহাস যে গৌরবময় কথা সেগুলো কি শুধুমাত্র হিন্দুদের জন্য? তা নিয়ে চরমপন্থীদের বিশেষ উদ্যোগ ছিল না, বরং অনেক ক্ষেত্রেই বিনা বিচারে বেশ কিছু চরমপন্থী নেতা হিন্দুত্বের ধ্যান ধারণাকেই জাতীয় ধারণা বলে প্রচার করতেন। 1906-07 খ্রিস্টাব্দ নাগাদ অবশ্য ভারতের বিভিন্ন প্রান্তে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীগুলির রাজনৈতিক সংঘাত গুরুতর হয়ে ওঠে। লালা লাজপত রায়, তিলকের মতো চরমপন্থী নেতারা নরমপন্থী নেতাদের সঙ্গে সমঝোতা করে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দিয়েছিলেন, কিন্তু ওই তো ঐক্যবদ্ধ আন্দোলনে জোর দিয়েই বা কি হবে? সবাই তো সমানভাবে মেনে নিচ্ছিল না বিষয়টাকে। 1906-07 খ্রিস্টাব্দ নাগাদ সর্বভারতীয় স্তরে কংগ্রেসের প্রধান বিবেচনার বিষয় ছিল কত দূর পর্যন্ত চরমপন্থা গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার সীমা নিয়ে ক্রমেই মীমাংসার পথ কঠিন হয়ে পড়েছিল। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেশ কিছু নরমপন্থীর বিরোধিতা সত্ত্বেও চরমপন্থীরা বাংলায় নরমপন্থীদের সহায়তায় জিতে যায়। যখনই বলা হচ্ছে যে নরমপন্থী না চরমপন্থী, চরমপন্থীটা কত দূর গ্রহণযোগ্য, কতটা যাবে, কি বলা হচ্ছে যে চরমপন্থীরা বাংলার নরমপন্থীদের সহায়তাতেই জিতে যাচ্ছে বিরোধিতা থাকার সত্ত্বেও। এই অধিবেশনে কি বলা হচ্ছে? স্বরাজ, স্বদেশী, বয়কট, এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, এই 4টি প্রস্তাব গৃহীত হয়। অনেক নরমপন্থী নেতা এই প্রস্তাবগুলি সমর্থন করেননি। কার্যত কলকাতা অধিবেশনেই কংগ্রেসের ভিতর চরমপন্থী গোষ্ঠীর চূড়ান্ত প্রকাশ ঘটে। সেই গোষ্ঠীর অন্যতম নেতা হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। কংগ্রেসের বিভাজন, রবীন্দ্রনাথের বিশ্লেষণ। কংগ্রেস তো ভাঙিয়া গেল, রবীন্দ্রনাথ এটা বলছেন যে কংগ্রেসটা যে ভেঙে গেল, কংগ্রেসের যে বিভাজন হলো সেটা কি রকম, এটা রবীন্দ্রনাথের মতামত। এবারকার কংগ্রেস একটা উপদ্রব ঘটিবে, এবারকার কংগ্রেসে একটা উপদ্রব ঘটিবে। এই আশঙ্কা সকল পক্ষেরই মনে পূর্বে হইতেই জাগিয়াছে, কিন্তু ঠিকমতো প্রতিকারের চেষ্টা কোনো পক্ষই করেন নাই। দুই দলই কেবল নিজের বল বৃদ্ধি করিবার চেষ্টা করিয়াছেন, অর্থাৎ উপদ্রবের সংঘাতটা যাহাতে অত্যন্ত বাড়িয়া ওঠে সেই রূপ আয়োজন হইয়াছিল। এবারকার কংগ্রেসের যাহারা অধ্যক্ষ ছিলেন তাহারা অপ্রিয় বিরুদ্ধ সত্যকে স্বীকার করিবেন না বলিয়া ঘর হইতে পণ করিয়া আসিয়াছিলেন। স্বীকার করিলেই পাছে তাহাকে খাতির করা হয়, এই তাহাদের আশঙ্কা। চরমপন্থী বলিয়া একটা দল যে কারণেই হোক দেশে জাগিয়া উঠিয়াছে, এ কথা লইয়া আক্ষেপ করিতে পারো, কিন্তু ইহাকে অস্বীকার করিতে পারো না। তার মানে রবীন্দ্রনাথেরও কোথাও না কোথাও হয়তো আক্ষেপটা ছিল যে চরমপন্থী বলে যে একটা দল এরকম ভাবে উঠে আসছে, এটা কোথাও না কোথাও আক্ষেপেরই একটা কারণ বলা যেতে পারে। তো কিন্তু এটা বাস্তব, আক্ষেপজনিত হতে পারে কিন্তু বাস্তব, তোমাকে সেটা মেনে নিতে হবে। এই দলের ওজন কতটা তাহা বুঝিয়া তোমাকে চলিতে হইবে। কিন্তু যখন স্বয়ং সভাপতি মহাশয় মন্তব্য করেন দলের প্রতি কটাক্ষপাত করা হয়েছিল, তখন স্পষ্টই বোঝা যাইতেছে তিনি নিজের বিরক্তি প্রকাশেই কর্তব্য সিদ্ধি বলিয়া মনে করিয়াছেন। অবস্থা বিচার করিয়া মার বাঁচাইয়া কংগ্রেসের জাহাজকে কূলে পৌঁছাইয়া দেওয়া সম্বন্ধে তাহার চিন্তা ছিল না। আবার চরমপন্থীরাও এমনভাবে কোমর বাঁধিয়া কংগ্রেসের রণক্ষেত্রের মধ্যে প্রবেশ করিলেন যেন যে মধ্যমপন্থীরা এতদিন ধরে কংগ্রেসকে চালনা করে এসেছেন তারা যেন একটা বাধা যাহাকে ঠেলিয়া অভিভূত করিয়া চলিয়া যাইবেন। ইহাতে যাহা হয় তা হোক, এবং এটা এখনই করিতে হইবে, এইবারেই জয়ধ্বজা উড়াইয়া না গেলে নয়। দেশের মধ্যে এবং কংগ্রেসের সভায়
মধ্যমপন্থী যারা ছিল আর কি, তাদের স্থানটা যে কি তা সম্পূর্ণভাবে ধীরতার সহিত স্বীকার না করিবার জন্য মনের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছিল। বিরুদ্ধ পক্ষের সত্তাকে যথেষ্ট সত্য বলিয়া স্বীকার না করিবার চেষ্টাতেই এবার কংগ্রেস ভাঙিয়াছে। তাহলে এখানে বলছে যে বিরুদ্ধ পক্ষের যে সত্তা সেটা যে যথেষ্ট সত্য সেটাকে স্বীকার করেনি বলেই কংগ্রেস যেন ভেঙে গেছে। এটা হচ্ছে মেন কথা। পুরো কথার মধ্যে মেন কথা এখানেই আছে। আসলে বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথের মতামত বা ইত্যাদি এগুলো তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু ওই আর কি যে গুরুত্বপূর্ণ এই হিসেবে যে সেই সময় সমাজ সাহিত্যে চলছিলটা কি, মানুষ কি ভাবছিল। তাহলে যারা মধ্যমপন্থী তারা কোন দিকে যাবে তাদের কথা ভাবা হলোই না, তাদের মতামত নেওয়া হলো না। এদিকে যেখানে চরমপন্থী আর নরমপন্থী দুটো ভাগ হয়ে যাচ্ছে, চরমপন্থী বলে যে একটা দল গঠিত হচ্ছে আর সেটাকে যে মানে মান্যতা দিতে হবে, তাদের কতটা ক্ষমতা আছে সেটা দেখে নরমপন্থীদের চলতে হবে সেটা কেউ ভাবছে না। তাহলে ওই যে হয় যে শত্রুপক্ষ কতটা মানে শক্তিশালী সেটা না দেখে তুমি যদি লড়াইয়ে নামো তাহলে তোমার হার হবে। তো সেই রকমই ব্যাপার হয়েছে যে বিপরীত পক্ষের যারা ছিল তাদেরকে সঠিকভাবে আর কি মান্যতা দেওয়া হয়নি, সেই জন্য কংগ্রেসের মধ্যে একটা শুরু হয়েছে, মানে ভাঙন শুরু হয়েছে। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তাহলে আমরা দেখলাম যে লর্ড কার্জন বাংলাকে দুভাগ করে দিতে চাইছে, বঙ্গভঙ্গ করতে চাইছে। এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে সমস্ত মানুষ কিন্তু তখন দলে নেমেছিল। শুধু মানুষ নয়, মানে কি বলবো, আর মানুষ তো নিশ্চয়ই তারাও, কিন্তু শুধুমাত্র এই নেতা নেতৃত্ব ইত্যাদি ব্যক্তি তারা নয়, দলে দলে ছাত্র সমাজ যোগ দিয়েছিল, দলে দলে সাধারণ মানুষ যোগ দিয়েছিল, মহিলারা যোগ দিয়েছিল। 20 শতকের প্রথম দশকে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন চরমপন্থার সব থেকে জোরালো নজির। এখানে চরমপন্থার সব থেকে জোরালো নজির পাওয়া যায় বা দৃষ্টান্ত পাওয়া যায়। নজির মানে জানো নিশ্চয়ই, দৃষ্টান্ত বা বলতে পারো উদাহরণ পাওয়া যায়, এটাও বলতে পারো। শেষ পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করেই সর্বভারতীয় স্তরে নরমপন্থার বিকল্প হিসেবে চরমপন্থার বাস্তব রূপটি হাজির হয়েছিল। লর্ড কার্জন প্রস্তাবিত বাংলা বিভাজনের উদ্যোগকে রদ করার জন্যই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। অবশ্যই বাংলার ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করার উদ্দেশ্যে কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। তাহলে কি বলছে, বাংলার ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো যেগুলো ছিল তাদেরকে দুর্বল করতে চাইছিল লর্ড কার্জন, যে যদি বাংলার মধ্যে এই ঐক্যবদ্ধতাটা থাকে তাহলে কি হবে, বেশি লোকজন, বেশি মানে লোকের জমায়েত হবে, বেশি লোক প্রোটেক্ট করতে পারবে, প্রোটেস্ট করতে পারবে। তাহলে এই যে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, এই জিনিসগুলো থেকে মানুষকে বিরত রাখতে হবে। কিন্তু কিভাবে রাখবো, এক কাজ করি, দুটো ভাগে ভাগ করে দিই। তাহলে যেখানে হয়তো 5000 লোক যোগ হচ্ছিল, 5000-এর মধ্যে অ্যাটলিস্ট 2000 অন্যদিকে চলে যাবে, 3000 অন্যদিকে চলে যাবে, ঠিক তো? তাহলে লোক সংখ্যাটা কমবে, প্লাস যে সমস্ত নেতা নেত্রীরা বেশি করে মাথা চাড়া দিয়ে উঠছিলেন তাদেরও একটু দমন করা যাবে। 19বিংশ শতকেই বাংলার প্রেসিডেন্সির ভৌগোলিক সীমানা ছিল বিরাট। এই বিরাট অঞ্চলে সুষ্ঠু প্রশাসনিক তদারকি ক্রমেই অসুবিধাজনক, ব্যয়বহুল হয়ে পড়ছিল। তার ফলে বাংলা প্রেসিডেন্সির প্রশাসনিক বিভাজন নিয়ে আলোচনা শুরু হয়। 1874 খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয়। এখানে একটা শর্ট কোয়েশ্চেন পাচ্ছ, আসামকে আলাদা করা হয় কত সালে? 1874 সালে। 1901 খ্রিস্টাব্দে কার্জনের আমলে জনগণনায় দেখা যায় বাংলার জনসংখ্যা 7,80,00,000। ওরে বাবা, এখন তো প্রচুর, এখন এর কথা তো বাদই দাও, তখন 7,80,00,000 ছাড়িয়ে গেছে বাংলা বিভাজনের। তাই একটা তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হয় যে এবার তো বাংলা বিভাজন করতেই হবে। 7,80,00,000 মানুষ, বাপরে বাপ, এত আমি নিতে পারছি না, দাও দুভাগে ভাগ করে। 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা হয়। এটা মনে রাখবে, 19শে জুলাই ঘোষণা হয় আর 16ই অক্টোবর এটা বাস্তবায়িত করা হয়। যথার্থই প্রশ্ন ওঠে, কেবল প্রশাসনিক সুবিধা অর্জনেই কি ব্রিটিশ সরকার এই বাংলা বিভাজনটা করেছিল? শুধুমাত্র এই প্রশাসনিক ক্ষেত্রে সুবিধার জন্য, নাকি আরো কিছু কারণ ছিল? আরো কারণ অবশ্যই ছিল। ঔপনিবেশিক সরকারের জোরেই
জোরের সঙ্গে প্রশাসনিক সুবিধার যুক্তি পেশ করেছিল, কিন্তু ধর্মভিত্তিক অঞ্চল বিভাজনের ভেতরে জাতীয়তাবাদী নেতৃত্ব ঔপনিবেশিক সরকারের ভেদনীতিকেই দায়ী করেছিলেন। বস্তুত ঐক্যবদ্ধ বাংলা ও বাঙালিদের রাজনৈতিক বিরোধিতার সম্ভাবনা দুর্বল করে দেওয়ার জন্যই বাংলা বিভাজন করা হয়েছিল বলে মনে করা হয়। ঠিক আছে, আশা করি বুঝলে যে তাদের যে রাজনৈতিক বিরোধিতা চলছিল, যেটা একটু আগেই বললাম আর কি, যে রাজনীতি যেভাবে চলছে তাদেরকে দুর্বল করে দেওয়া, রাজনৈতিক নেতারা যারা মাথাচাড়া দিয়ে উঠছেন তাদেরকে দমিয়ে দেওয়া, এবং তার সাথে সাথে অবশ্যই যে বাংলা একটা বিরাট অঞ্চল হয়ে উঠেছিল সেটার প্রশাসনিক ক্ষমতাটা যদি বন্টন হয়ে যায় তাহলে ভালোভাবে মেনটেন করা যাবে, সেটাও একটা কারণ অবশ্যই। তাহলে প্রশাসনিক কারণ এবং তাদের ব্যক্তিগত কিছু বিরোধের কারণ এখানে মেন ছিল। ঠিক আছে, এবার বলা হচ্ছে উচ্চবর্ণের হিন্দু বাঙালি ভদ্রলোকের পাশাপাশি অন্যান্য মানুষকে শিক্ষা ও জীবিকার সুযোগ দেওয়ার যুক্তি দেখিয়েছিল ঔপনিবেশিক প্রশাসন। আদতে অবশ্য বাংলা ভাগের উদ্যোগ ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। বাংলা ভাগের উদ্যোগ যেভাবে নেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকার যে পরিকল্পনা নিয়েছিল সেইভাবে এগোলো না। তাহলে এগোলোটা কিভাবে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল। 1980 এর দশকে বাংলায় দুর্ভিক্ষ ও মড়কের ফলে অর্থনৈতিক দুরবস্থা চূড়ান্ত হয়েছিল। তার ফলে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম বাড়তে থাকে। বিরাট সংখ্যক মধ্যবিত্ত জনগণের পক্ষে দিন গুজরান কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাজনের উদ্যোগ চূড়ান্ত বিক্ষোভকে উস্কে দিয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। দ্রুতই সেই আন্দোলন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ভুক্ত করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমেই হয়ে ওঠে স্বদেশী আন্দোলন। তাহলে আমরা বিষয়টা কেমন পেলাম? বিষয়টা এরকম, যদি শর্টে বলা যায়, ব্যাপারটা হচ্ছে যে একটা বিরাট অঞ্চল জুড়ে বাংলা, রাইট? দেখা যাচ্ছে 7,80,00,000 মতো মানুষ, ভালো কথা। এবার লর্ড কার্জন ভাবলো কি, যে আমাদের শাসনটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে গেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেক বিশাল অঞ্চল জুড়ে একটাই শাসনকর্তা, এরকমভাবে চালানো যাচ্ছে না। এটাকে যদি দুটো পার্টে ভাগ করে দেওয়া যায় তাহলে আলাদা আলাদাভাবে শাসন চালানো যাবে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, দেখা গেল যে নেতা নেত্রীরা অতিরিক্ত মাথাচাড়া দিয়ে উঠছে। বিপরীত পক্ষ থেকে প্রতিবাদ, প্রতিরোধ, মিটিং, মিছিল অতিরিক্ত হয়ে যাচ্ছে। মানুষের সংখ্যা বেশি, তাহলে দুটো ভাগে ভাগ করে দিলে জনসংখ্যাটা কমে যাচ্ছে, প্রতিবাদ প্রতিরোধের আঘাতটা অবশ্যই হাফ হয়ে যাচ্ছে। বেশ, দুটো কারণ গেল। 3 নম্বর কারণ, না, এই দুটো কারণ গেল। দুটো কারণের জন্য বঙ্গভঙ্গের কথা প্রস্তাবিত হলো এবং সেই প্রস্তাব গ্রহণ করা হলো। কিন্তু বঙ্গভঙ্গের সময় মানুষের মধ্যে কি চলছিল? মানুষের মধ্যে দুর্ভিক্ষ, অনাহার, হাহাকার, যে এখানে জিনিসের দাম বাড়ছে, ওখানে শিল্পের একটা অবনমন ঘটছে, মানে মানুষ কোন দিকে যাবে তার মাঝখানে বলে দিচ্ছে বাংলাকে ভাগ করে দেওয়া হবে, মানুষ নিজেদের আত্মীয় স্বজনের সাথে ভাগ হয়ে যাবে। এই ভাবনাটা ভাবতে গিয়ে তারা আরো উগ্র হয়ে ওঠে, ক্ষেপে ওঠে। তারা বঙ্গভঙ্গ রদ করতে চায়, অর্থাৎ রোধ করা যেটাকে বলা হয়, যে এই প্ল্যানটাকে ক্যান্সেল করে দেওয়া যেটা বলে থাকি আমরা, তো সেইটা বঙ্গভঙ্গ রদ করতে চায়। এবং এই বঙ্গভঙ্গ রদ করতে গিয়ে তাদের মন মানসিকতা এমনই চলে আসে যে ব্রিটিশের সমস্ত কিছু জিনিস বাদ দিয়ে দেব, ব্রিটিশের জিনিস জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, জ্বালিয়ে পুড়িয়ে দেব, ছাড়খাড় করিয়ে সমস্ত কিছু করে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেশীয় জিনিসপত্র ব্যবহার করব। দাম বেশি লাগলে কিনতে পারবো না জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা দেশকে সাপোর্ট করব, স্বদেশি জিনিসপত্রকে প্রেফারেন্স দেব। সেই জন্য শুরু হয়ে গেল বঙ্গভঙ্গ রদ থেকে স্বদেশী আন্দোলন। স্বদেশী যুগ অবনীন্দ্রনাথ ঠাকুরের চোখে। এই যে এখানেই আমরা দেখব কালকে পড়া নাটোরের কথার কিছু বিবরণ। দেখো, ভূমিকম্পের বছর, সেটা নাটোর গেলুম সবাই মিলে, প্রভিন্সিয়াল কনফারেন্স হবে, সেখানে রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স হবে বাংলা ভাষায়। সেম জিনিস আমরা যেটা পড়ে পড়ে এসেছি, আমি আর পড়ছি না, বিষয়টা তোমরা জানো, যে সেখানে যেই সবাই মিলে ইংরেজিতে বক্তৃতা দিতে উঠছে, অমনি অবনীন্দ্রনাথ ঠাকুর, দীপুদা এবং অন্যান্য যারা ইয়াং জেনারেশনের ছেলেপিলেরা ছিল তারা সবাই অমনি বাংলা বাংলা করে চিৎকার করে উঠছে। আর এই বাংলা বাংলা করতে করতে শেষমেশ বাংলার জয় জয়কার হলো। আর
ওইটা চলে গেল ফার্স্ট স্লাইডে। আমরা নাটোরের কথা যতটুকু পড়েছি সেটুকু। তোমাদের হয়তো মনে থাকবে আমি বলেছিলাম নাটোরের কথা পড়াতে গিয়ে যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবি এঁকেছিলেন। তো এই সময়ই তিনি এঁকেছিলেন, এই যে স্বদেশী আন্দোলন, সেই সময় তিনি ভারত মাতার ছবি আঁকলেন। রবি কাকা তিনি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে চাঁদা তুলে নিয়ে এসে, মানে কি করলেন এখানে রবি কাকা, ও গান করলেন, সরি রবি কাকা এখানে গান করলেন। আর তিনি পরবর্তীকালে এখানে দেখা যায় যে তখনকার স্বদেশী যুগের এই চরকা কাটা, তাঁত বোনা, এই সমস্ত স্বদেশী কাজগুলোও তারা করলেন। এবং রবীন্দ্রনাথের সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব, তিনি সূচনা করলেন রাখি বন্ধন উৎসবের। সেখানে জগন্নাথ ঘাট ছিল, তাই জগন্নাথ ঘাটের সামনে যত আর কি লোকজন আছে সমস্ত মানুষ যেন মিলিত হলো, যেন একটা হই হই রই রই কাণ্ড। সেখানে মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম, তার সাথে গান গাইছে। কে যেন বলেছে যে হ্যাঁ দিনু অর্থাৎ দীনেন্দ্রনাথ, তো দিনুও গান গাইতে গাইতে চলেছে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। তো এই গান করতে করতে তারা রাস্তায় চলছে, একে অপরের হাতে রাখি বেঁধে দিচ্ছে। সেখানে যতই বাচ্চা কাচ্চা যেই আসুক না কেন, ছেলে বুড়ো সমস্ত ভিড় জমছে, সবাই একে অন্যকে রাখি পরাচ্ছে। আর এর মধ্যে দিয়েই শেষে আবার রবীন্দ্রনাথ বলে উঠলেন যে চিতপুরে যে মসজিদ আছে চলো সেই মসজিদে গিয়ে আমরা রাখি পরাই। তাহলে শুধুমাত্র নিজেদের অর্থাৎ হিন্দুরা হিন্দুদেরকে পড়াবে এমন নয়, ভাই বোনেদেরকে পড়াবে, বোন ভাইদেরকে পড়াবে এমন নয়, যে যাকে খুশি পড়াতে পারে, মেয়েরা মেয়েদেরকে পড়াতে পারে, ছেলেরা মেয়েদেরকে পড়াতে পারে। মানে শুধুমাত্র আমরা এখন যেমন করে থাকি যে শুধুমাত্র ভাইয়েদেরকে রাখি বাঁধি, সেটা নয়, সবাই একে অপরকে যাকে খুশি রাখি পড়াতে পারে এটা। আর অবশ্যই যেহেতু বলা হয়েছে যে মুসলমান সম্প্রদায়ের লোকেদেরকেও পড়ানো, তাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি, আসলে এই জিনিসটা আমার একটা জিনিস মনে পড়লো যে রাখি বন্ধন উৎসবটা না আমাদের লাইফে তখন ভালো লাগতো যখন আমরা স্কুলে পড়তাম। কারণ স্কুলেতে পড়তাম তখন হচ্ছে আমি পড়তাম গার্লস স্কুলে, ঠিক আছে। তো আমি যেহেতু গার্লস স্কুলেতে পড়তাম, ওখানে তো কোনো ছেলে নেই যে হ্যাঁ ওরকম ছেলেদেরকে আমরা রাখি বাঁধবো, সেটা ছিল না। কিন্তু আমরা মেয়েরাও একে অপরের জন্য রাখি নিয়ে যেতাম, যারা বন্ধু ছিল তাদের জন্য রাখি নিয়ে যেতাম। এবং সেখানে আমাদের মুসলিম বন্ধুরাও ছিল, আমাদের তো মেয়েদের মধ্যে 2-3 জন এরকম মুসলিম বান্ধবী ছিল যারা আমাদের সাথে খুব ক্লোজ, একসাথে বসতাম, গান করতাম, টিফিন খেতাম। তো তারাও আমাদের জন্য রাখি নিয়ে আসতো, আমরাও তাদের জন্য রাখি নিয়ে যেতাম। তো এই যে একটা মানে বন্ডিং, আসলে রবীন্দ্রনাথ কিন্তু সেটাই চেয়েছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এটা আমরা স্কুল লাইফে করেছি। তো হ্যাঁ, হয়তো রাখি বন্ধনটা সেই সময় যে কারণে শুরু হয়েছিল সেটা একটা বৃহত্তর কারণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতিটা, কিন্তু পরবর্তীকালেও এটা ছিল। বর্তমান সময়ে আর নেই, অনেকটাই কমে গেছে এই বিষয়টা। এখন ওই ভাই বোনেদের মধ্যেই আর কি থেকে গেছে বিষয়টা কেন্দ্রীভূত হয়ে। তো এই হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিষয়। হ্যাঁ, তারপরে যেটা বেশ চলছিল আমাদের কাজ, মনে হচ্ছিল এবারে যেন একটা ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে দেশে। আচ্ছা, এটা কি ওটাই চলছে? হ্যাঁ, আচ্ছা, ওই ইয়েটাই মানে টুকরো কথার মধ্যেই এটা ছিল। মানে এখানে যেটা বলা হচ্ছে যে একটা নতুন করে যেন ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, যেটা রিভাইভাল, যেটা একটা নতুন কিছু গড়ে তোলার একটা বিষয় তৈরি হবে। এখানে বিলাতি জিনিস বয়কট করো, বিলাতি জিনিসকে বয়কট করতে হবে, সমস্ত কিছুকে বাদ দিতে হবে। আর স্বদেশি যুগ যেন ফিরে আসবে, স্বদেশি যুগ মানে স্বদেশি জিনিসপত্রকে তুলে আনতে হবে। সেখানে বিদেশি জিনিসপত্র যা কিছু আছে তোমরা সমস্ত কিছু নিয়ে পুড়িয়ে দাও, সেগুলোর আন্দোলন করো। এই যে যেটা বলা হয়েছিল বিলেতি কাপড় পরানো থেকে শুরু হলো, মিটিং মিছিলে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো। এখানে পুলিশও ক্রমে নিজ মূর্তি ধরলো। তারপরে স্বদেশি যুগ আমরা এই সময় থেকে ভাবতে শিখেছিলাম, দেশের জন্য নিজস্ব কিছু দিতে হবে। এই ভাবটি হচ্ছে ছবির জগতে তার ফুটে উঠেছে। তো দেশের জন্য নিজের কিছু দিতে হবে, দেশের জন্য ভাবতে হবে, সেটাই তো স্বদেশী। সেই স্বদেশী ভাবনাই হচ্ছে স্বদেশী যুগকে এনেছিল। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল। এটা সত্যিই প্যাথেটিক যে স্বদেশী আন্দোলন একটা গণ আন্দোলন ঠিক মতো হয়ে উঠতে পারেনি, সেটা ব্যর্থ হয়েছিল।
কারণ হচ্ছে আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন বড় শহর বা মফস্বলের শিক্ষিত ভদ্রলোক। ঠিক আছে, তো বড় শহর বা মফস্বল থেকে যারা আসেন সেই রকম শিক্ষিত লোক, তারা তো সাধারণ নিচু জনগোষ্ঠীর সাথে মিশবে না। তো সেটা সেই সময়কার একটা ব্যাপার ছিল অবশ্যই। ফলে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অধিকাংশ জনগণ উপযোগী কোনো কর্মসূচি হাজির করতে পারেনি, নেতৃত্বরা ব্যর্থ হয়েছিল। তাছাড়া স্বদেশি জিনিস ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের ওপর জোর জুলুম করা হতো। তো স্বদেশি জিনিসের তো দাম বেশি, সাধারণ গরিব মানুষরা তারা কিনবে কি করে, তাই না? তাহলে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে আমরা কারোর উপর জোর জুলুম করব না, আমরা স্বদেশি জিনিসের মাহাত্ম্যটা বোঝাবো, বিদেশি জিনিস কেন বর্জন করা উচিত সেটা বলবো, আমরা আমাদের মতো করে আন্দোলন করব, কিন্তু কাউকে জোর করব না। কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সাধারণ দরিদ্র মানুষদেরকেও সেটা জোর করা হতো, দাম অনেক বেশি হতো, তারা সেটা কিনতে পারতো না। আর যোগানও ছিল খুব কম। অবশ্যই স্বদেশি দ্রব্যের তো যোগানও কম ছিল, বিদেশি দ্রব্যের যত যত পরিমাণে উৎপন্ন হতো স্বদেশি দ্রব্য সেই পরিমাণে উৎপন্ন হতে পারতো না। স্বদেশি শিক্ষা প্রতিষ্ঠান, আদালতের ক্ষেত্রেও এই একই জিনিস খাটে। পাশাপাশি স্বদেশি নেতৃত্ব যখন শ্রমিক ধর্মঘট আয়োজন করতেন তখন থেকে হিন্দুস্তানি শ্রমিক, বাগিচা শ্রমিকরা বাদ পড়ে যেত। এই জিনিসটা আমরা সেই প্রথম চ্যাপ্টারে, মনে করো প্রথম চ্যাপ্টার যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু পড়েছি যে স্বদেশি আন্দোলনের সাথে এই শ্রমিকরা হচ্ছে, তারা কিন্তু বাগিচা শ্রমিক যারা ছিল তারাও যেন বাদ পড়ে যেত, কারণ তারা নিজস্ব এলাকায় থাকতো না, তারা অন্য জায়গায় গিয়ে তাদের জব করছে, সেখান থেকে তারা যোগ দিতে পারছে না, বা তাদেরকে তো ছাড়াই হতো না, আমরা পড়েছিলাম না। ফলে দরিদ্র কৃষক, শ্রমিক, এই সমস্ত যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ লোকজন তারা বাদ পড়ে যেত স্বদেশি আন্দোলনে, তারা সামিল হতে পারেনি। তাছাড়া বেশ কিছু চরমপন্থী নেতাও স্বদেশি আন্দোলনের ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গ ব্যবহার করতে থাকেন। সেই সব প্রসঙ্গে হিন্দু ধর্মীয় ঝোঁক ক্রমেই বেড়ে ওঠে। ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং বৈষ্ণব কৃষক যারা, তাদের মধ্যেও একটা মানে এরকম ভাবনা শুরু হয়, মানসিকভাবে তারা যেন যুক্ত হতে পারছিল না। স্বদেশি শিল্প, স্বদেশি শিল্প কি কি? স্বদেশি শিল্প যেমন বলছে তাঁত, রেশম, এগুলো, এই সমস্ত বিষয়গুলো আরো কতগুলি দেশীয় শিল্পকে নতুন করে উৎসাহ জুগিয়েছিল। বিদেশি বা দেশি বড় কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ শুরু হয় বাংলায়। ছাত্রদের কারিগরি শিক্ষা দেওয়া হয়, কারিগরি শিক্ষার বিস্তার আমরা হয়তো কিছু ক্ষেত্রে দেখে থাকি। তো তহবিল গড়ে তোলা। 1906 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিল। চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দেশীয় কলকারখানা তৈরি করা হয়, তবে মূলধনের অভাবে দেশীয় শিল্প বেশি সফলতা লাভ করতে পারেনি। তবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর ব্যতিক্রম। অর্থাৎ বলা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সেই সময় এই যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যেটা তিনি স্থাপন করেছিলেন, সেটার মাধ্যমে কিন্তু বহু বহু জিনিস তৈরি করার তিনি মানে উদ্যোগ নিয়েছিলেন এবং চলছিল সেটা। এই যে আগে বলছে যে মূলধনের অভাবে যে সাফল্য পায়নি, সেটা কিন্তু তিনি সাফল্যটা দিলেন, প্রফুল্লচন্দ্রের এখানে সফলতা পেয়েছে। ঠিক আছে, প্রফুল্লচন্দ্রের এটা সফলতা পেয়েছে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, রবীন্দ্রনাথের বিশ্লেষণ। হিন্দু মুসলমান বিভেদ। আজ আমরা সকলেই এই কথা বলিয়া আক্ষেপ করিতেছি যে ইংরেজ মুসলমান দিগকে গোপনে হিন্দুর বিরুদ্ধে উত্তেজিত করিয়া দিতেছে। কথাটা যদি সত্যিই হয় তবে ইংরেজের বিরুদ্ধে রাগ করিব কেন? দেশের মধ্যে যতগুলি সুযোগ আছে ইংরেজ তাহা নিজের দিকে টানিবে না। ইংরেজকে আমরা এত বড় নির্বোধ বলিয়া নিশ্চিত হইয়া থাকিব এমন কি কারণ ঘটিয়াছে? মুসলমানকে যে হিন্দুর বিরুদ্ধে লাগানো যাইতে পারে এই তথ্যটাই ভাবিয়া দেখাইবার বিষয়। কে লাগাইলো সেটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে তিনি কি বলতে চাইছেন? যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এত দিন ধরে বিরাজমান, একই জায়গায় আমরা বসবাস করছি, তাহলে ইংরেজরা এসে তোমাকে কানে ফুসকুড়ি দিল আর তুমি নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে, তোমরা বুঝে নিলে যে ও আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি মুসলমান বটে, তুমি আমার বিরোধী পক্ষ, তুমি আমার বিরোধিতা করছো। কেন?
এই মুসলমান ভাইয়ের সাথেই তো তুমি এতদিন থাকলে, তুমি ওর সাথে ঈদ মানালে, তুমি ওর সাথে দুর্গাপুজো মানালে, তুমি ওর সাথে একসাথে বসে খেলে, একসাথে চা খেতে গেলে, গল্প করলে, ঘুরলে বেড়ালে। যেই বাইরের কেউ এসে তোমার কানে ফুসকুড়ি দিল, তুমি হয়ে গেলে একদম ওর বিরোধী। রবীন্দ্রনাথ কিন্তু একটা চরম কথা বলে গেছেন, যেটা বর্তমান সময়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরাই ভেবে দেখো, তোমরা ভেবে দেখো যে আমরা মানুষেরা যখন কারোর প্রতি, ধরো কোনো একটা তোমার বন্ধু আছে যে ভালো বন্ধু, একজন তৃতীয় ব্যক্তি এসে তোমাকে বলবে যে ও তোমার নামে এই কথাটা বলেছে, জানিস তুই তো ওকে খুব ভালো বন্ধু ভাবিস, জানিস তোর নামে ও কি বলেছে কালকে, ও বলেছে এই 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 কিছু একটা ধরো বলে দিল, ঠিক আছে, আর তুমি সেটা বিশ্বাসও করে নিলে। কেন করবে তুমি সেটা বিশ্বাস? তোমার সাথে ওর বন্ধুত্ব আছে, তুমি ওকে বিশ্বাস করো। তৃতীয় ব্যক্তি এসে তোমাকে যেই তোমার নামে একটা বাজে কথা বলে দিল, যে ওই ব্যক্তি তোমাকে বলেছে, তারা তুমি বিশ্বাস করে নিলে। সেই কথাটাই রবীন্দ্রনাথ এখানে বলতে চেয়েছেন। আমরা বহু শত বছর পাশে পাশে থাকিয়া এক ক্ষেতের ফল, এক নদীর জল, এক সূর্যের আলো ভোগ করে আসিয়াছি। আমরা এক ভাষায় কথা কই, একই সুখ দুঃখের মানুষ, তবু প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যে সম্বন্ধ মনুষ্যচিত, যাহা ধর্মবিহিত তাহা আমাদের মধ্যে হয় নাই। আমরা জানি বাংলাদেশের অনেক স্থানে এক ফরাসে হিন্দু মুসলমানে বসে না ঘরে, মুসলমান আসিলে জাজিমের এক অংশ তুলে দেওয়া হয়, হুকার জল ফেলিয়া দেওয়া হয়। মানে এটা আমরা তো বহু দিন ধরে দেখে আসছি, যেটা আমি এখনই নিজের থেকে ব্যাখ্যা করলাম, নিজে বললাম যে তাহলে এখানে ঘৃণা করবার মতো তো কোনো ব্যাপারই নেই, তাহলে এটা হচ্ছে কেন? যাহা হোক, বয়কট যুদ্ধ ঘোষণা করিয়া আমরা বাহির হইলাম, দেশ ধর্মগুরুর নিকট হইতে স্বরাজ মন্ত্র গ্রহণ করিলাম। মনে করিলাম এই সংগ্রাম সাধনার যত কিছু বাধা সমস্তই বাহিরে, আমাদের নিজেদের মধ্যে আশঙ্কার কারণ কিছুই নাই। এমন সময় হঠাৎ আমাদের ভিতরকার বিচ্ছিন্ন অবস্থা বিধাতা এমন সুকঠোর সুস্পষ্ট আকারে দেখাইয়া দিলেন যে আমাদের চমক লাগিয়া গেল। সত্যি চমকে দেওয়ার মতোই ব্যাপার। ইংরেজ সমস্ত ভারতবর্ষের কাঁধের উপরে এমন করিয়া যে চাপিয়া বসিয়াছে, সে কি কেবল নিজের জোরে? লক্ষণের দ্বারা ব্যাধির পরিচয় পাইয়া ঠিকমতো প্রতিকার করিতে না পারিলে গায়ের জোরে অথবা বন্দে মাতরম মন্ত্র পড়িয়া সান্নিপাতের হাত এড়াইবার কোনো সহজ পথ নাই। বিদেশি রাজা চলিয়া গেলেই যে দেশ আমাদের স্বদেশ হইয়া উঠিবে তাহা নহে। দেশকে আপন চেষ্টায় আপন দেশ করে গড়িয়া তুলিতে হয়। অন্ন বস্ত্র সুখ শাস্ত্র শিক্ষা দীক্ষা দানে দেশের লোকের সর্বপ্রধান সহায়। দুঃখে বিপদে দেশের লোকের জন্য পাশে দাঁড়ানো, তার দেশের প্রাণপণ করে থাকে যারা, সেখানকার জনসাধারণ প্রত্যক্ষভাবে জানে সেখানে স্বদেশ কি তা বোঝাইবার জন্য এত বকাবকি করতে হয় না। এই যে তিনি বলে দিলেন, যেখানে মানুষ একে অপরের কথা ভাবে জানে, সেখানে তো আর মানুষকে বোঝানোর জন্য যে স্বদেশ কি, স্বদেশী আন্দোলন কি, আমরা কেন করছি। একটা ওই যে গান আছে কি যেন, ये जो देश है मेरा স্বদেশ হ্যাঁ মেরা। তো এই যে স্বদেশ হ্যাঁ মেরা, এটা কোথা থেকে আসবে? এটা তো মানুষের মন থেকে আসবে না। এই যে দেশটা আছে, এটা যে আমার স্বদেশ, এখানে যে জাতির যে মানে ধর্মের মানুষই বসবাস করুক না কেন, সবাই আমারই মতো, এখানকার অধিবাসী আমারই ভাই আমারই বোন, কোনো না কোনো সময় তারা আমার প্রতিবেশী আমার বন্ধু। কেন আমরা নিজেদের মধ্যে বিভাজনটা আনবো? তাহলে ইংরেজ চলে গেলেই যে আমাদের মধ্যে বিভাজন নীতিটা বন্ধ হয়ে যাবে সেটা তো নয়। বিভাজন শুরু হয়ে গেছে আমাদের মাথায়, আমাদের মনে। ইংরেজি পড়ার শহরে যখন নিরক্ষর গ্রামের লোকের কাছে গিয়া বলে আমরা উভয়ে ভাই, তখন এই ভাই কথাটার মানে সে বেচারা কিছুই বুঝতে পারে না। বিখ্যাত স্বদেশী প্রচারকের নিকট শুনিয়াছে যে পূর্ববঙ্গের মুসলমান শ্রোতারা তাদের বক্তৃতা শুনিয়া পরস্পর বলাবলি করিয়াছে যে বাবুরা বোধ করে বিপদে ঠেকিয়াছে। ইহাতে তাহারা বিরক্ত হইয়াছিলেন, কিন্তু চাষা ঠিক বুঝিয়াছিল বাবুদের স্নেহ ভাষণের মধ্যে ঠিক সুরটা যে লাগে না তাহা তাদের বুঝিতে বিলম্ব হয় নাই। উদ্দেশ্য সাধনের উপলক্ষে প্রেমের সম্বন্ধ পাতাইতে গেলে ক্ষুদ্র ব্যক্তির কাছেও তাহা বিস্বাদ বোধ হয়। সে উদ্দেশ্য খুব বড় হইতে পারে, হোক তাহার নাম বয়কট বা স্বরাজ, দেশের উন্নতি বা আর কিছু। মানুষ বলিয়া শ্রদ্ধাবনত ও স্বদেশী বলিয়া
স্নেহবশত আমরা যদি সহজেই দেশের জনসাধারণকে ভালোবাসিতাম, ইংরেজি শিক্ষায় আমাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ না ঘটাইয়া মিলনকে যদি দৃঢ় করিতে পারিত, তাহাদের মাঝখানে থাকিয়া তাহাদের আপন হইয়া তাদের সর্বপ্রকার হিত সাধনে যদি আমাদের উপেক্ষা বা আলস্য না থাকিত, তবে আজ বিপদ বা ক্ষতির মুখে তাহাদিগের ডাক পড়িলে সেটা অসঙ্গত শুনিতে হইত না। খুব কষ্ট লাগছে এটা পড়তে আমার, অনেস্টলি বলছি, অনেস্টলি সত্যি কষ্ট লাগছে যে এটা হয়েছে, যে আমরাও তো আমাদের ছোটবেলাটা ওইভাবে কাটিয়ে এসেছি, হিন্দু মুসলিম ভাই ভাই মানে বা ভাই বোন যাই বোন, কারণ ভাই বলতে ওই যে একটা কথা আছে না বাংলায়, যে বাংলাতে বাঙালির কাছে ভাই মানে ইটস নট লাইক ব্রাদার, ভাই মানে বন্ধু, ভাই মানে হতে পারে প্রতিবেশী, হতে পারে স্বদেশবাসী, ভাই মানে সেটাই। এই যে আমরা বলি চল ভাই আজ ঘুরতে যাই, ভাই কাকে বলছি? হয়তো আমি আমার একটা কলিগকে বলছি, কে সে? সে আমার সহকর্মী, সে আমার বন্ধু, বন্ধু স্থানীয় কেউ, চল ভাই ঘুরতে যাই। কিংবা হয়তো বলছি আরে ভাই আমার দ্বারা হবে না। সাপোজ কোনো সময় হয়তো তোমাদেরকে আমি পড়াচ্ছি, তোমরা আমার থেকে কত ছোট, তোমরা আমার স্টুডেন্ট, আমার ছোট ছোট ছানাপোনা, তো সেই ছানাপোনাদেরকেও আমি কখনো কখনো হয়তো বলছি ভাই 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 দেখ ভাই এসব বলিস না, আমি উল্টো পাল্টা কিছু বলতে পারবো না, বা যাই হোক কিছু কিছু একটা বলছি, দেখ ভাই এই সব প্রশ্ন করিস না, ঠিক ঠিক যেগুলো ভালো প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন নিয়েই পড়াশোনা কর। কখনো কখনো আমরা বলে ফেলি আবেগের বশে। রবীন্দ্রনাথ সেই কথাটা বলে গেছেন যে ভাই মানে, ভাই বলতে যে আমরা কি রকমের ভাই বোঝাতে চাইছি সেটা বুঝতে হবে মানুষকে, সেটা যত নিচু জাতের মানুষই হোক সেটা তারা বোঝে। ঠিক, সে পড়াশোনা না জানা নিরক্ষর মানুষ হতে পারে, তবুও সে বোঝে। আর আমরা যদি জনসাধারণকে সেইভাবে ভালোবাসতে পারতাম, তাহলে আমাদেরকে স্বদেশ কি সেটা বোঝাতে হতো না, বা এই যে কেন মানে হচ্ছে বিপদের মুখে বা ক্ষতির মুখে পড়ছি সেটা আমাদেরকে ভাবতে হতো না। এবার হচ্ছে জাতীয় শিক্ষা, এটাও তোমাদের টুকরো কথা। বেশ, স্বদেশী আন্দোলনের ফলে ইংরেজি ভাষা ও ইংরেজি শিক্ষা তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিরাগ তৈরি হয়, মাতৃভাষা সমস্ত বিষয়ে পঠন পাঠনের চর্চার উদ্যোগ শুরু হয়। তাহলে আমরা এতদিন ইংরেজি ভাষায় সমস্ত কিছু চর্চা করছিলাম, যেটা ওই যে নাটোরের কথাতে তোমরা দেখেছো যে সংস্কৃত বলছি, কংগ্রেসের যখন অধিবেশনের কথা বলা হয়েছে, কংগ্রেসের যে সমস্ত তাবড় তাবড় নেতারা ছিলেন তারা কি বলছিলেন, সব ইংরেজি ভাষা, তারা সমস্ত অধিবেশনের কথাবার্তা ইংরেজিতে চালাতে চান। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে না, বাংলায় চালাবো, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল সব এক হোক। তো বাংলার সমস্ত কিছু পঠন পাঠন ইত্যাদিগুলো শুরু হলো। শুধু রবীন্দ্রনাথ নয়, সেই সময় আরো বহু বহু নেতারা ছিলেন যারা এই এটাতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এই উদ্যোগে একটি উদাহরণ। 1906 খ্রিস্টাব্দে তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, বেঙ্গল ন্যাশনাল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বেশ কয়েকটি জাতীয় বিদ্যালয় তৈরি হয়। অনেক ছাত্রই এই জাতীয় বিদ্যালয়গুলিতে ভর্তি হতো। পূর্ববঙ্গের কয়েকটি জাতীয় বিদ্যালয় খুবই বিখ্যাত ছিল। সেই সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই যে এখানটা লক্ষ্য করবে, ছাত্র এবং ছাত্রীরাও বিপ্লবী আন্দোলনে কর্মী হিসেবে কাজ করত। ঢাকার কাছে সোনারং জাতীয় বিশ্ববিদ্যালয় নাম এ বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য, তবে টাকার বরাদ্দ কম থাকার জন্য জাতীয় শিক্ষার বিস্তার কমে যেতে থাকে। বিপ্লববাদী আন্দোলন, স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি বেশ করে দেখতে পাওয়া যায়। এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি, যে সমিতিগুলো গড়ে উঠেছিল সেগুলো বিপ্লববাদী আন্দোলনটা গড়ে তুলতে সাহায্য করছিল। আপাত সমিতিগুলি শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন সেবামূলক উদ্যোগ নিত, তার মধ্যে দিয়ে মূলত ছাত্র যুব সমাজের কাছে স্বদেশীর ভাবধারা প্রচার করা হতো। সেই সময় মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার একটা ধারা সৃষ্টি হয়, যে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করব। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা স্পষ্ট হচ্ছিল, যেটা প্রথম থেকে দেখছি, আর এই কাকতি মিনতি আবেদন নিবেদন আর চলবে না, এবার কঠিন হও কঠোর হও। অনেক তো সহ্য করলে, অনেক তো আবেদন নিবেদন করে দেখলে,
যখন দেখবে বিপরীত পক্ষের মানুষ তোমার ওই আবেদন নিবেদনটার কোনো মর্যাদা দিচ্ছে না, তোমার মধ্যেকার ভালো মানুষটাকে তারা ভেবেও দেখছে না যে তুমি কতটা ভালো, তুমি কতটা মর্যাদা দিচ্ছ তাকে, বা আবেদনের মাধ্যমে বিষয়টাকে সলা পরামর্শের মাধ্যমে একটা সুপরামর্শে সুরাহার মধ্যে আসতে চাইছো, সেটা যখন কেউ গুরুত্ব দিচ্ছে না, তাহলে বিদ্রোহী হও। এক সময়ে যেটা বলা হয় যে ধরো মানুষ কোনো সিচুয়েশনকে ঠিক করতে গেলে প্রথমে মানুষ কি করে, কথাবার্তার মাধ্যমে সেটার সলা পরামর্শ করার চেষ্টা করে, যখন বিপরীত পক্ষ মানে না তখন কিন্তু হাতে অস্ত্র ধরতে বাধ্য হয়। ঠিক সেই রকমই আর কি ব্যাপারটা হয়েছে। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা, অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে চলছিল ঔপনিবেশিক দমন পীড়ন, পাশাপাশি 1908 খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিকভাবে দুর্বল হয়ে পড়ছিল। সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই ঔপনিবেশিক প্রশাসনকে সন্ত্রস্ত করে ধাক্কা দিতে চেয়েছিলেন, তার ফলে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি ক্রমে প্রবল হয়ে ওঠে। অত্যাচারী ব্রিটিশ প্রশাসক তাদের সহযোগী দেশীয় ব্যক্তিত্বদের চিহ্নিত করতে শুরু করেন বিপ্লবীরা। শুরু হয় ব্যক্তি হত্যার রাজনীতি। কি শুরু হচ্ছে? ব্যক্তি হত্যার রাজনীতি, ব্যক্তিদেরকে হত্যা করতে হচ্ছে। বাস্তব সেই সময় জনগণের সামনে ঔপনিবেশ বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না, ফলে ঔপনিবেশিক দমন পীড়নের পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসক কুলে ত্রাস সৃষ্টি করা অপরিহার্য মনে হয়েছিল। যদিও বিপ্লবীদের সামনে সেটাই একমাত্র পথ ছিল না, নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থনও করেননি। রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধের মাধ্যম হিসেবে হিংসার ব্যবহার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহেও লক্ষ্য করা যায়। 1857তে কি বাবা? মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে যেটা পরিচিত, তোমরা জানো 1857 বিদ্রোহ। তো 1876 থেকে 77 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাড়কে, এখানে ফাদকে বা ফাড়কে দুটোই লেখা হয়, সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ছিল টাকা, আর সেই টাকা জোগাড় করার জন্যই ফাড়কে তার দলকে ডাকাতি করতে পাঠান। ফাড়কে তার দলকে কি করেছে? যে ডাকাতি করো, টাকা আমাদের লাগবেই, আর সেই টাকা যে করেই হোক ছিনিয়ে নিতে হবে। কাদের কাছ থেকে ডাকাতিটা করবে? কোনো গরিব অসহায় মানুষের কাছ থেকে তো নয় যে যেটুকু আছে তার কাছ থেকে সেটুকুও ছিনিয়ে নিয়েছো, সেটা নয়। এটা বলা হচ্ছিল যারা বড় লোক, যারা উচ্চবিত্ত লোক, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কুক্ষিগত করে রাখছে সেই সম্পদকে, তারা মানুষকেও সাহায্যের জন্য দিচ্ছে না আর দেশকেও সাহায্যের জন্য দিচ্ছে না, তো তাদের কাছ থেকে সেই টাকাটা তুলে নিতে হবে, সেই জন্যই তারা ডাকাতি করতে পাঠায়। ফাড়কে ধরা পড়েন, তার সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর বিভিন্ন সমিতি আখড়ার মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানো হতে থাকে। বাংলাতেও শরীরচর্চার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি আর মেদিনীপুরে একটি দল তৈরি হয়। এখানে 3টি, মেদিনীপুরে একটি দল তৈরি হয়। এগুলির মধ্যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম। কার প্রতিষ্ঠিত? সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি, দাগ দিয়ে রাখবে। আর হচ্ছে কার্যকলাপ গোপনে চালানো হতো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সমিতি প্রতিষ্ঠিত হতে থাকে। 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। সারা বাংলা ব্যাপী বিপ্লবীদের সম্মেলন আয়োজন করা হয়। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপত্র। এটা দাগ দেবে যে যুগান্তর পত্রিকাকে বিপ্লবী আন্দোলনের মুখপত্র বলা হয়। অর্থ জোগাড় করার জন্য স্বদেশী ডাকাতির পাশাপাশি বোমা বানানোর উদ্যোগও নেওয়া হতে থাকে। কলকাতার মানিকতলায় বোমা তৈরির কারখানা বানানো হয়। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন। এটা জানো নিশ্চয়ই যে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মিলে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, চূড়ান্ত দমন পীড়ন নীতি, মানিকতলায় বোমা কারখানাটির হদিশ পেয়ে ব্রিটিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে, মৃত্যুদণ্ডও দেওয়া হয়। উপনিবেশ বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে প্রথম পর্বের বিপ্লবী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। নানান কারণে তাদের অধিকাংশ কর্মসূচি হয় ধরা পড়ে গিয়েছিল,
অথবা ব্যর্থ হয়েছিল। তাছাড়া প্রয়োজনের কারণে তাদের কাজকর্ম গুপ্ত হওয়ার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলনের কর্মসূচি হাজির করতে পারেনি বিপ্লববাদী আন্দোলন, কিন্তু তাদের কাজকর্ম জানাজানি হয়ে যাওয়ার পর সমাজে তার প্রভাব পড়ত। ব্যক্তিগত স্তরে বিপ্লবীদের আদর্শ ও সাহস অনেক ক্ষেত্রেই অনুপ্রেরণার বিষয় হয়েছিল। তবে সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনকে নরমপন্থী ভিক্ষাবৃত্তির থেকে ভালো মনে করলেও সেই পথে চলতে চাননি। অবশ্য 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার যেটা হয়েছিল সেটা অনেকেই বৈপ্লবিক কাজকর্মের ফলাফল হিসেবে ভেবেছিল। মরলে মিন্টোর শাসন সংস্কার 1909 এমসিকিউ হিসেবে মনে রাখবে। এবার এটা টুকরো কথা। 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলে দেয়। এরই সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লববাদী কাজকর্ম। আর এই প্রেক্ষিতে ভারতের বড়লাট আর্ল অব মিন্টো, ভারত সচিব জন মরলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করেন। এই আইনে বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়, ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। অন্যদিকে মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকেও উস্কে দেওয়া হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়। অবশ্য বঙ্গভঙ্গ রদ হওয়ার বিপ্লবী কার্যকলাপ বন্ধ হয়ে যায়নি, বরং পাঞ্জাব ও যুক্তপ্রদেশের বিপ্লবী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। উত্তর ভারতে গদর দলের উদ্যোগে বিপ্লবী কার্যকলাপ চলতে থাকে। ভারতের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন নামে যিনি পরিচিত, ডাক দিয়ে রাখবে বাঘা যতীন নামে কে পরিচিত, জার্মান থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন, যদিও বাঘা যতীনের পরিকল্পনাও ব্যর্থ হয়। তাহলে এতক্ষণ আমরা এত পরিকল্পনা দেখলাম। কেউ কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হলো, কেউ অলিন্দ যুদ্ধে গিয়ে ব্যর্থ হয়েছিল, যেটা আমরা বিনয় বাদল দীনেশের ক্ষেত্রে পড়ে থাকি, কেউ আবার অস্ত্রশস্ত্র বাইরে থেকে নিয়ে এসে ব্যর্থ হচ্ছে। মানে ব্যর্থতার পর ব্যর্থতা, যতগুলো পরিকল্পনা নেওয়া হচ্ছে সমস্তই ব্যর্থ হচ্ছে। কিন্তু তাই বলে তারা থেমে থাকেনি, তারা ব্যর্থতার মধ্যেও উঠে দাঁড়িয়েছে। আর এই ব্যর্থতার মধ্যে উঠে দাঁড়ানোর ফলেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি, সফলতা পেয়েছি। ঠিক সেই জন্যই বলা হয় যে তোমাদের লাইফেও অনেক সময় ফেলিওর আসবে, কিন্তু সেখান থেকে তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে। লাস্ট আমাদের পোর্শন কি আছে? কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। বিচারক কিংসফোর্ডকে মারার জন্য বেশ কিছু সময় ধরেই পরিকল্পনা করছিলেন বাংলার বিপ্লবীরা। 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। ডেটটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাতের অন্ধকারে তারা খেয়াল করেনি গাড়িটা কিংসফোর্ডের হলেও তাতে তিনি ছিলেন না। কিংসফোর্ডের গাড়িতে করে যাচ্ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা, সেখানে কিংসফোর্ডই ছিলেন না। তো তার বদলে মিসেস কেনেডি এবং তার কন্যা আর কি মিস কেনেডি বোমার আঘাতে তারা মারা যায়। পরদিন ক্ষুদিরাম রিভলভার সমেত ধরা পড়েন। পুলিশের হাত এড়াতে গিয়ে প্রফুল্ল চাকি নিজেকে গুলি করেন আর আদালতের আদেশে ক্ষুদিরামের ফাঁসি হয়। ক্ষুদিরাম স্মরণে গান গাওয়া হয়, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো আজকে আমরা চরমপন্থীদের চরম পর্যায়গুলো পড়লাম। চরমপন্থী পর্যায়, যেখানে আমরা কি দেখলাম? ফার্স্ট অফ অল যে নরমপন্থী থেকে চরমপন্থীদের ভাবনা কিভাবে এলো, নরমপন্থী টু চরমপন্থী কিভাবে গেল, তাই না? এই ভাবনাটা আমরা দেখলাম যে তাদের মধ্যে কি চিন্তা ভাবনা ভিতর আর কি গ্রো করছিল। তারপর আস্তে আস্তে তারা চরমপন্থায় গেল। নেক্সট যেটা পেলাম সেটা হচ্ছে যে চরমপন্থীরা তারা কি আন্দোলন করলো। চরমপন্থীদের আন্দোলন দেখলাম।
তাদের আন্দোলনের মেন বিষয় হিসেবে কি দেখলাম? আন্দোলনের মেন বিষয় হিসেবে হচ্ছে 1905 মানে 4-5 এইরকম সময়ে, যেটা লর্ড কার্জনের নীতি অর্থাৎ বঙ্গভঙ্গ। আমি জাস্ট কার্জন আর বঙ্গভঙ্গ লিখে রাখলাম। বঙ্গভঙ্গ নীতির বিরোধিতা অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই বিরোধী আন্দোলন থেকেই স্বাদেশিকতা, এটাই পরিণত হচ্ছে স্বদেশিকতা বা স্বাদেশিকতা। আর এই স্বদেশিকতা নিয়েই আমরা শেষমেশ অবধি টানলাম যে কি কি বিষয় ছিল, কারা কারা এই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তো হোমওয়ার্ক হিসেবে যেমন তোমাদের আমি বলে থাকি, যা কিছু এমসিকিউ এসএকিউ আছে সমস্ত কিছু প্র্যাকটিস করবে, যেখান থেকে যা যা পাচ্ছ, শুধুমাত্র বই নয়, অবশ্যই টপিক ওয়াইজ। আর এলএকিউ যেটা পড়বে সেটা পড়বে বই থেকে, এলএকিউ পড়বে অনুশীলনী থেকে, কিন্তু এটা সমস্ত চ্যাপ্টার থেকে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। এত বড় একটা চ্যাপ্টারকে এত আমি স্পিডে বলে গেছি, তাড়াতাড়ি করে পড়িয়েছি, তাও ধৈর্য ধরে তোমরা শুনেছো, এবং আশা করছি তোমাদের পরীক্ষার জন্য এটাই আমার লাস্ট ক্লাস ছিল, এবং হোপফুলি ভালো গেছে ক্লাস, তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আগের ক্লাসে ডিমান্ড ছিল তাই তাড়াতাড়ি করে পরের ক্লাসটা দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সমস্ত কিছু দেখার জন্য। টাটা, বাই বাই।